তো আবার আমরা ফিরে এলাম অভিব্যক্তি ক্লাস নাম্বার 4 অভিব্যক্তি এবং অভিযোজন এই অধ্যায়ের 4 নম্বর ক্লাস নিয়ে হাজির তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। আমরা গত জীবনবিজ্ঞান ক্লাসে অভিব্যক্তির ডারউইনবাদ পড়েছিলাম। তো সেখান থেকে আমরা বলেছিলাম যে পরবর্তীতে আমাদের নেক্সট ক্লাসে আমরা জীবজগতে যে অভিব্যক্তি ঘটেছে সেই সংক্রান্ত যে প্রমাণগুলো রয়েছে, যার মধ্যে যে কোনো একটি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই প্রমাণগুলো নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? তো অভিব্যক্তি সংক্রান্ত যে সমস্ত প্রমাণগুলো আমাদের হাতে রয়েছে সেই প্রমাণগুলো মূলত 3টে ভাগে আমরা ভাগ করব। কি সেই প্রমাণগুলো? না, অভিব্যক্তির মতবাদের সপক্ষে যে প্রমাণ, সেই প্রমাণের প্রথম প্রমাণ হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। তাহলে আজকের ক্লাসে আমরা প্রথমেই জীবজগতে যে অভিব্যক্তি ঘটেছে সেই সংক্রান্ত জীবাশ্ম ঘটিত প্রমাণগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 2, তুলনামূলক সারির স্থান। এবং নাম্বার 3 নম্বরে আমাদের জানতে হবে তুলনামূলক ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ। তুলনামূলক ভ্রূণতত্ত্ব। এই 3টে টপিকের উপরে আমাদের আজকের ক্লাসের আলোচনা। তাহলে আমরা বুঝতে পারবো যে জীবজগতে যে অভিব্যক্তি ঘটেছে তার সপক্ষে জ্বলন্ত প্রমাণগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো তোমরা। আগের দিনের গত ক্লাসগুলো যেগুলো অভিব্যক্তির আমরা করেছি, ফার্স্ট ক্লাসে ছিল জীবনের উৎপত্তি, সেকেন্ড ক্লাসে ছিল আমাদের ল্যামার্কবাদ এবং থার্ড অভিব্যক্তির ক্লাসে ছিল ডারউইনবাদ। আজকে আমরা অভিব্যক্তির শেষ ক্লাস আজকেই, এবং সেই ক্লাসে আমরা অভিব্যক্তি জীবজগতে যে ঘটেছে সেই সংক্রান্ত যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আলোচনা, যেটা হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। বাকি দুটো আমি এখান থেকে হটিয়ে দিলাম। ঠিক আছে? তো দেখো, প্রথমেই আমরা জেনে নেব যে জীবাশ্ম বা ফসিল কাকে বলে। জীবাশ্মকে ইংরেজিতে বলা হয় ফসিল। তো ফসিল বলে কাকে? জীবাশ্ম কাকে বলে? জীবাশ্ম হচ্ছে, দেখো, প্রস্তরীভূত দেহাবশেষকে আমরা বলি ফসিল বা জীবাশ্ম। ঠিক আছে? আরও একবার, তোমরা জানো আমরা পাললিক শিলা ভূগোলে পড়েছিলাম। সেখানে পাললিক শিলা কি হয় না, নদীর উচ্চগতি থেকে ক্ষয়কার্যের ফলে যে সমস্ত নুড়ি, কাকর, বালি, পলি এগুলো চলে আসে, নিম্ন গতিতে এসে সেগুলো জমা হয়। এই প্রত্যেক বছর, বিশেষ করে বন্যার সময়, উচ্চগতি থেকে যে সমস্ত ক্ষয়প্রাপ্ত নুড়ি, কাকর, বালি, পলি এগুলো এসে নদী খাতে জমা হয়, নদীর তলদেশে জমা হয়। সেগুলো বারবার জমতে স্তরে স্তরে সজ্জিত হয়ে পাললিক শিলা গঠন করে। এটা আমরা জানি, ভূগোল থেকে জানি, তাই তো? সেই পাললিক শিলার কোনো একটি স্তরে, মনে করো একটি সাপোজ হাঙর মাছ সে কোনো একটি স্তরে মারা গিয়ে আটকে গেল, তার উপরে আবার পলি চাপা পড়লো, তার পরের বছর আবার পলি চাপা পড়লো। এইভাবে পলি জমতে তৈরি হয় এক সময়, পলি ট্রান্সফার হয়ে যায় পাললিক শিলাতে। এটা আমরা জানি, ভূগোল থেকেই জানি। এই প্রস্তরীভূত যে পাললিক শিলা, সেই প্রস্তরীভূত শিলাখণ্ডকেই আমরা বলবো জীবাশ্ম বা ফসিল। ঠিক আছে? এগুলো আংশিক হতে পারে, সামগ্রিক হতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এই জীবাশ্মগুলো থেকে আমরা যতগুলো প্রমাণ রয়েছে, অভিব্যক্তির প্রমাণ রয়েছে আমাদের হাতে, তাদের মধ্যে এই জীবাশ্ম ঘটিত প্রমাণ হচ্ছে সর্বাপেক্ষা বলিষ্ঠ প্রমাণ। কেন সর্বাপেক্ষা বলিষ্ঠ বলা হয়? না, জীবাশ্মগুলো তোমার সামনে জল জ্যান্ত প্রমাণ বলতে যা বোঝায় সেটাই তুমি চোখে দেখতে পাবে যে হ্যাঁ, এই জিনিসটা ছিল এক সময়। সুতরাং জীবাশ্ম ঘটিত প্রমাণকে আমরা বলবো অভিব্যক্তি সংক্রান্ত সবচেয়ে বলিষ্ঠ প্রমাণ। তো যাই হোক, আমরা এই জীবাশ্মের আলোচনা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। আমরা প্রথমেই দেখো, বেশ কিছু জীবাশ্মের বিবর্তন নিয়ে আলোচনা করতে গেলে বেশ কিছু গ্যাপ পাই। সেই গ্যাপগুলোতে
আমরা বুঝতে পারি যে এখানে এমন কোনো জীব ছিল যা দুটো ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে সংযোগ সাধন করে, অর্থাৎ দুটো ভিন্ন শ্রেণী বা পর্বের মধ্যে যোগাযোগ সাধন করে। সেগুলো পূর্বে কিন্তু আবিষ্কৃত হয়নি। সেই সমস্ত জীবগুলোকে আমরা বলবো মিসিং লিঙ্ক। মিসিং লিঙ্ক। তাহলে মিসিং লিঙ্ক কাকে বলে? না, যারা দুটো ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে এবং যারা অধুনা লুপ্তপ্রায় এবং দুটো ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে সংযোগ সাধন করে তাদের মিসিং লিঙ্ক বলা হয়। ঠিক আছে? এই মিসিং লিঙ্কগুলো পরবর্তীকালে যখন আবিষ্কৃত হলো তখন তাদের দেখে আমরা সহজেই বুঝতে পারলাম যে একটা অপেক্ষাকৃত সরল এবং নিম্ন শ্রেণীর জীব থেকে উন্নততর জটিল জীব সৃষ্টি হয়েছে। যেমন উদাহরণগুলো দিলেই তোমরা বুঝতে পারবে। যেমন মনে করো তোমার মাছ এবং উভচর ডিপ্লোভার্টিব্রন বলে একটা প্রাণীর জীবাশ্ম। ডিপ্লোভার্টিব্রন এটা একটা প্রাণীর নাম, প্রাণীর জীবাশ্মের নাম ডিপ্লোভার্টিব্রন। এ কি করে? এ মাছ এবং উভচর এই দুটো পর্বের মধ্যে, মাছ এবং শ্রেণীর মধ্যে যোগাযোগ রক্ষা করে। অর্থাৎ ডিপ্লোভার্টিব্রনকে তুমি যদি এর জীবাশ্ম দেখতে পাও তাহলে স্পষ্ট বুঝতে পারবে যে মাছ থেকেই ধীরে ধীরে উভচরের জন্ম হয়। ঠিক তেমনি আমরা যদি সেমুরিয়া বলে একটা প্রাণীর জীবাশ্ম দেখতে পাই, সেমুরিয়া এই সেমুরিয়া প্রাণীটার জীবাশ্ম যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সেমুরিয়া উভচর এবং সরীসৃপ এই দুই শ্রেণীর মধ্যে যোগাযোগ সাধন করে। অর্থাৎ সেমুরিয়ার জীবাশ্ম থেকে আমরা বলতে পারি যে নিম্ন শ্রেণীর উভচর থেকে ধীরে ধীরে উন্নত শ্রেণীর সরীসৃপের জন্ম হয়। ঠিক তেমনি আরও একটি খুব গুরুত্বপূর্ণ জীবাশ্ম বলতে পারো, সেটা হচ্ছে আর্কিওপটেরিক্স। এই আর্কিওপটেরিক্স এটা এমন একটা জীবাশ্ম, ঠিক শকুনের মতো অনেকটা দেখতে, পাখির মতো। ঠিক আছে? এই আর্কিওপটেরিক্স আমাদের জাদুঘরে, নিউ কলকাতা জাদুঘর যেটা, সেই জাদুঘরে গেলে, সেখানে গেলে আর্কিওপটেরিক্স একটা পেন্টিং করে রাখা আছে। তার সামনে গিয়ে তুমি যদি দাঁড়াও তাহলে কিন্তু স্পষ্ট বুঝতে পারবে যে ধীরে ধীরে সরীসৃপ থেকে এক পক্ষী শ্রেণীর উদ্ভব। অর্থাৎ সরীসৃপ থেকে পক্ষীর যে জন্ম সেটা তার সামনে গিয়ে দাঁড়ালেই কিন্তু তুমি ক্লিয়ার বুঝতে পারবে। কারণ আর্কিওপটেরিক্সের তোমার যে দাঁতগুলো রয়েছে, তোমার নখরযুক্ত পা রয়েছে, সেগুলো তার সরীসৃপের বৈশিষ্ট্য বহন করে। আবার উন্নত শ্রেণীর পাখি বা পক্ষীর জন্ম, এই যে দেখো প্রাণীগুলোর জীবাশ্ম ডিপ্লোভার্টিব্রন এ মাছ এবং উভচর উভয় প্রজাতির মধ্যে বৈশিষ্ট্য বহন করে। সেমুরিয়া উভচর এবং সরীসৃপ এই দুই ধরনের শ্রেণীর প্রাণীদের মধ্যে বৈশিষ্ট্য বহন করে। আর আর্কিওপটেরিক্স কি বললাম না, এটা সরীসৃপ এবং পক্ষী এই দুই শ্রেণীর মধ্যে বৈশিষ্ট্য বহন করে। সুতরাং এই যে মিসিং লিঙ্কগুলো প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, এরা স্পষ্টভাবে আমাদের জানান দেয় যে জীবজগতে অভিব্যক্তি ঘটেছে। এবারে প্রাণীদের মতো কিন্তু আমরা উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম এখানে উদ্ভিদ মিসিং লিঙ্ক প্রাণীদের মতো উদ্ভিদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। যেমন উদ্ভিদের ক্ষেত্রে যদি মিসিং লিঙ্কের নাম পরীক্ষায় জানতে চাই তাহলে উদ্ভিদ মিসিং লিঙ্ক, এখানেও একটি নাম মনে রেখো। উদ্ভিদ মিসিং লিঙ্কের নাম যেমন ধরো মনে করো ফার্ন এবং ব্যক্তবীজি এই দুটো উদ্ভিদ প্রজাতির মধ্যে সমন্বয় সাধন করে, দুজনের বৈশিষ্ট্য সংযোগ স্থাপন করে। তেমন একটি উদ্ভিদ হচ্ছে তোমার টেরিডোস্পার্ম। এই টেরিডোস্পার্ম কি করে না, ফার্ন এবং ব্যক্তবীজি ফার্ন এবং ব্যক্তবীজি এই দুই ধরনের উদ্ভিদের মধ্যে এরা সমন্বয় সাধন করে, যোগাযোগ রক্ষা করে, সংযোগ রক্ষা করে। তাই টেরিডোস্পার্মকে আমরা বলবো উদ্ভিদ মিসিং লিঙ্কের উদাহরণ। তাহলে আমরা এতক্ষণ কি বললাম না,
অভিব্যক্তির বিবর্তনের ইতিহাস নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে যে সমস্ত মিসিং লিঙ্কগুলো পাবো তাদের জীবাশ্মগুলো পরবর্তীকালে আবিষ্কৃত হওয়ার পরে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি জীবজগতে অভিব্যক্তি ঘটেছে। সুতরাং এটা একটা অভিব্যক্তি সপক্ষে জ্বলন্ত বলিষ্ঠ প্রমাণ। নেক্সট আমরা এই জীবাশ্ম অংশেরই মিসিং লিঙ্কের পরবর্তীতে জীবাশ্মের আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম কারা না? জীবন্ত জীবাশ্ম যেগুলোকে আমরা লিভিং ফসিল বলি। লিভিং ফসিল কাকে বলে না? সুদূর অতীতকালে যে সমস্ত জীবেরা তৈরি হয়ে আজও পৃথিবীতে তারা অপরিবর্তিত, কোনো রকম বিবর্তন ছাড়াই, কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে আজও টিকে আছে, তাদের আমরা বলবো লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। আরও একবার বলে দিই, যে সমস্ত জীবেরা সুদূর অতীতকালে সৃষ্টি হয়ে আজও তাদের কোনো রকম বিবর্তন বা পরিবর্তন ছাড়াই পৃথিবীতে টিকে আছে, তাদের আমরা বলবো জীবন্ত জীবাশ্ম। তো এই রকম জীবন্ত জীবাশ্মের নাম আমরা যদি প্রাণীদের ক্ষেত্রে কিছু বলি, যেমন প্রাণী, এখানে লিখলাম আমি উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম। এগুলো কিন্তু পরীক্ষায় সব শর্ট কোয়েশ্চেনের জন্য তোমাকে মাথায় রাখতে হবে। দুটি প্রাণী জীবন্ত জীবাশ্মের নাম লেখো, উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের নাম লেখো, তখন প্রাণীদের ক্ষেত্রে তুমি বলবে শিলাকান্ত মাছ, শিলাকান্ত মাছ। এছাড়াও পেরিপেটাস, প্লাটিপাস, এগুলো হচ্ছে সব প্রাণী জীবন্ত জীবাশ্মের উদাহরণ। যদি উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম আসে পরীক্ষায়, তাহলে আমরা যেমন বলতে পারি নিটাম, এটি একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের নাম। ইকুইজিটাম, গিঙ্গো বাইলোবা, এই সমস্ত উদ্ভিদ জীবন্ত জীবাশ্মগুলোও আমাদের সাক্ষ্য বহন করে চলেছে যে জীবজগতে অভিব্যক্তি ঘটছে। কারণ আমরা জীবন্ত জীবাশ্মগুলোকে যখন দেখি, তখনই তাদের সমসাময়িক জীবগুলো কেমন ছিল তাদের একটা আইডিয়া, তাদের একটা আমাদের তোমার সামনে তাদের একটা চিত্র কিন্তু ফুটে ওঠে, তাই না? যে তারা তখন কেমন ছিল, কারণ তাদের সমসাময়িক জীবেরা যারা জীবন্ত জীবাশ্ম তারা আজও টিকে আছে। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি অনুন্নত এবং সরল প্রকৃতির উদ্বংশীয় জীব থেকে ধীরে ধীরে উন্নততর জটিল জীবের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ জীবজগতে অভিব্যক্তি বা ইভলিউশন ঘটছে। নেক্সট আমরা এবারে প্রবেশ করব সেটা হচ্ছে ঘোড়ার জীবাশ্মগুলো নিয়ে তুলনামূলক আলোচনা। আমরা আমাদের সিলেবাসের মধ্যে ঘোড়ার যে বিবর্তন, সেই ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং সেটা তুলনামূলক আলোচনা করে ঘোড়ার মাধ্যমে আমরা বলতে পারবো যে জীবজগতে বিবর্তন বা অভিব্যক্তি ঘটছে। তো পরীক্ষায় কিন্তু খুব প্রশ্নটা আসে, ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্যগুলো লেখো। তো এখানে আমি ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্য বলার আগে প্রথমেই বলে দিই যে আধুনিক যে ঘোড়া, আধুনিক ঘোড়া আর একটা হচ্ছে প্রাচীনকালের ঘোড়া। এই আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস। কি নাম? ইকুয়াস। এটা হচ্ছে প্লিস্টোসিন যুগের ঘোড়া। আধুনিক যুগকে প্লিস্টোসিন যুগ বলা হয়। প্লিস্টোসিন যুগের ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস। আর তার যে আদিপুরুষ সেটা ইওসিন যুগের আদিপুরুষ ঘোড়ার যে আদিপুরুষ ঘোড়ার সেটা হচ্ছে তোমার ইওহিপ্পাস। ইওহিপ্পাস এটা কোন যুগের বললাম? ইওসিন যুগের। ইওসিন যুগগুলোর নামও মনে রেখো। তাহলে আমরা কি পেলাম? ঘোড়ার বিবর্তনের ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে আমরা পেলাম যে আধুনিক যে মোটামুটি 150 সেন্টিমিটার উঁচু যে ঘোড়াগুলো রয়েছে সেই ঘোড়াগুলো তোমার প্লিস্টোসিন যুগের ইকুয়াস এবং তারই যারা পূর্বপুরুষ যেখান থেকে এই তোমার আধুনিক
ইকুয়াস ঘোড়ার উৎপত্তি হয়েছে সেই ইওসিন যুগের। ইওহিপ্পাস হচ্ছে আদি ঘোড়ার আদি পুরুষ, অর্থাৎ তোমার এই যে ইওহিপ্পাস রয়েছে, ইওহিপ্পাসের ঘোড়ার যে জীবাশ্ম সেটা যদি তুমি লক্ষ্য করে দেখো তাহলে সেটা দেখতে অনেকটা শেয়ালের মতো ছিল, শেয়াল, এবং তার অগ্রপদে 4টি আঙুল, পশ্চাৎ পায়ে 3টি আঙুল, এবং তার উচ্চতা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে মাত্র 30 সেন্টিমিটার উচ্চতা। একটা স্কেল, বড় স্কেল যেরকম হাইট হয় সেই রকম স্কেলের হাইটের উচ্চতা ছিল ইওহিপ্পাস ঘোড়ার জীবাশ্মের, ঠিক আছে, অর্থাৎ ইওহিপ্পাস ঘোড়ার। কিন্তু বর্তমানকালের যে ইকুয়াস ঘোড়া, সেই আধুনিক ঘোড়ার উচ্চতা আমরা জানি প্রায় 150 সেন্টিমিটার। তাহলে এই যে জীবাশ্মগুলো তুলনামূলক আলোচনা করে আমরা বুঝতে পারি যে জীবজগতে বিবর্তন ধীরে ধীরে ঘটছে। তো এক্ষেত্রে ঘোড়ার বিবর্তনের ক্রমগুলো যদি আমরা সাজাই তাহলে প্রথমে দেখো, আচ্ছা এখানেই বলে দিই, প্রথমে কি হচ্ছে ইওহিপ্পাস, একদম আদিপুরুষ ঘোড়ার, ইওসিন যুগের ইওহিপ্পাস। সেখান থেকে আমরা কি পাবো? ইওহিপ্পাসের পর মেসোহিপ্পাস, মেসোহিপ্পাস। সেখান থেকে বিবর্তনের পর তৈরি হলো মেরিচিহিপ্পাস, মেরিচিহিপ্পাস। মেরিচিহিপ্পাসের পরে এলো প্লায়োহিপ্পাস, প্লায়োহিপ্পাস, এবং অবশেষে এখান থেকে এলো আধুনিক ঘোড়া, যেটাকে আমরা বলি ইকুয়াস, ইকুয়াস। এটাই আধুনিক ঘোড়া, আর এটা হচ্ছে ঘোড়ার প্রাচীনতম রূপ ইওহিপ্পাস। তাহলে আমরা কি বলবো? ইওহিপ্পাস বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে মেসোহিপ্পাস, মেরিচিহিপ্পাস, প্লায়োহিপ্পাস, এবং অবশেষে কি তৈরি করলো? আধুনিক ঘোড়া ইকুয়াস। এই ক্রমটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিহিপ্পাস, প্লায়োহিপ্পাস, এবং তারপরে ইকুয়াস, ঠিক আছে। তো এইভাবে ঘোড়ার জীবাশ্মগুলোর আমরা তুলনামূলক আলোচনা করে দেখতে পাবো প্রাথমিক, অর্থাৎ আদি যে ঘোড়ার পুরুষ ছিল, যেটাকে আমরা কি বলি ইওহিপ্পাস, সেই ইওসিন যুগের ইওহিপ্পাস তার জীবাশ্ম, এবং আধুনিক প্লিস্টোসিন যুগের যে ইকুয়াস তাদের জীবাশ্ম, এই দুটোর তুলনামূলক আমরা যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে ধীরে 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 ঘোড়ার আকার, গঠন ইত্যাদির কিন্তু জটিলতা বাড়ছে, অর্থাৎ ক্রমাগত জটিল থেকে ঘোড়া জটিলতর হয়েছে। কি সেই বৈশিষ্ট্যগুলো? সেগুলোই কিন্তু পরীক্ষার মুখ্য আলোচ্য বিষয়। মনে রেখো, ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্য পরীক্ষার জন্য একটি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমরা প্রথমেই বলবো, প্রশ্নটি 3 নম্বরের আসে। কি বললাম না, ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্য, ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্য, এটা যদি 3 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আমরা প্রথমেই লিখব নাম্বার 1, যে ধারাবাহিকভাবে দ্রুত গতিতে দৌড়ানোর জন্য, দ্রুত গতিতে ধারাবাহিকভাবে দৌড়ানোর জন্য তার সমস্ত অঙ্গের বৃদ্ধি ঘটে। ঘোড়ার বিভিন্ন পার্টস যেগুলো রয়েছে তাদের ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। তাহলে আমি প্রথম পয়েন্টে লিখলাম দৈর্ঘ্য, ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে। পয়েন্ট নাম্বার 2, এরপরে কি হলো? ধীরে 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 তার পায়ের বৃদ্ধি ঘটলো, পায়ের দৈর্ঘ্যের বৃদ্ধি, ঠিক আছে। পয়েন্ট নাম্বার 3 কি বলবো আমরা? তার প্রথমে বলেছিলাম আমি অগ্রপদে 4টি এবং পিছনের পায়ে 3টি আঙুল ছিল। তো বিবর্তনের ফলে আমরা দেখতে পেলাম যে পায়ের আঙুলের যে সংখ্যা, সেই আঙুলের সংখ্যা হ্রাস পেল, হ্রাস কমে গেল, ঠিক আছে। পয়েন্ট নাম্বার 4 কী হবে? ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্যের 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে তাদের দেহে কি হলো না, 3 নম্বর যে আঙুলটা ছিল, 3 নম্বর আঙুল, সেই 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য হ্রাস পেয়েছে, ঠিক আছে। 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি, এখানে লিখলাম বৃদ্ধি, ঠিক আছে। 5 নম্বর পয়েন্টে আমরা কি বলবো না, 5 নম্বর পয়েন্ট হচ্ছে ঘোড়ার, আমরা জানি
যে পায়ে খুরের আবির্ভাব হয়, ওই জন্য আমরা 5 নম্বর পয়েন্টকে লিখব পায়ে খুরের আবির্ভাব। খুরের, এগুলো লিখছে এই কারণে তোমরা হেডলাইনগুলো মুখস্থ করে ভেতরটা একটু পড়ে নিও। খুরের আবির্ভাব, ঘোড়ার পায়ে খুরের আবির্ভাব ঘটে। এবং ঘোড়ার বিবর্তনের ষষ্ঠ বৈশিষ্ট্য, 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার দাঁতের পরিবর্তন, অর্থাৎ তার যে পেশক ও পুরো পেশক রয়েছে ঘোড়ার, পেশক এবং পুরো পেশক, এই পেশক এবং পুরো পেশক ক্রাউনের, যেটা ক্রাউন রয়েছে দাঁত, সেই ক্রাউনের আয়তনটা বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়। এইগুলো হচ্ছে ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্য। যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা লিখব। তাহলে ঘোড়ার বিবর্তনের ক্রমটা তো আমরা আগেই জেনেছিলাম, সেই তোমার আদি ঘোড়া ইওহিপ্পাস থেকে কিভাবে ইকুয়াস জন্ম নিল। এবারে কিন্তু আমাদের মনে রাখতে হবে ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্যগুলো। সেই বৈশিষ্ট্যগুলো কি কি তোমাদের সামনে রয়েছে, আরও একবার দেখে নাও। ঘোড়ার ধারাবাহিক, যে দ্রুত গতিতে দৌড়ার জন্য ঘোড়ার ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি হয়, নাম্বার 1। নাম্বার 2, তার পায়ের বৃদ্ধি হয়। নাম্বার 3, আঙুলের সংখ্যাগুলো কমে যায়, অর্থাৎ হ্রাস পায়। নাম্বার 4, 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায়। নাম্বার 5, খুরের আবির্ভাব ঘটে। এবং নাম্বার 6, তার পেশক এবং পুরো পেশক যে ক্রাউন, তার আয়তন কিন্তু বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্য। তো এই যে জীবাশ্মগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যে কোনো মিউজিয়াম, বিশেষ করে আমি তো বললাম কলকাতা জাদুঘর, সেখানে যদি যাও তুমি, গেলেই কিন্তু বিভিন্ন প্রাণীদের যে জীবাশ্মগুলো রয়েছে সেগুলো দেখে তোমার বিশ্বাস চলে আসবে যে হ্যাঁ, জীবজগতে অভিব্যক্তি ঘটেছে। অর্থাৎ সরল ও উদ্বংশীয় জীব থেকে ধীরে ধীরে উন্নততর জীবের সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা বলতেই পারি যে জীবাশ্ম হলো এমন একটা প্রমাণ, যেটা অভিব্যক্তি সংক্রান্ত যে সমস্ত মতবাদগুলো রয়েছে প্রমাণের সাপেক্ষে, সেই প্রমাণের সপক্ষে থেকে থাকা মতবাদগুলোর মধ্যে সবচেয়ে বলিষ্ঠ প্রমাণ হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। ঠিক আছে, তাহলে এবারে চলো আমরা জীবাশ্ম ঘটিত প্রমাণের পরে আমাদের সেকেন্ড যে প্রমাণটি রয়েছে সেটি আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম তুলনামূলক সারির স্থান, যেটাকে আমরা বলি কম্পারেটিভ অ্যানাটমি। সেই অ্যানাটমি নিয়ে আলোচনা করব এবারে। তো চলো, অভিব্যক্তির সপক্ষে সেকেন্ড পয়েন্ট যেটি ছিল সেটি হচ্ছে তুলনামূলক সারির স্থান, অর্থাৎ কি না, কম্পারেটিভ অ্যানাটমি। এই অংশে বলবো আমরা প্রথমেই কয়েকটি অঙ্গ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেই অঙ্গগুলো আলোচনার মাধ্যমে আমরা দেখে নেব যে জীবজগতে কিভাবে অভিব্যক্তি ঘটছে। তো আমরা চলো প্রথমেই জেনে নেব একটি অঙ্গ, সেটি হচ্ছে সমসংস্থ অঙ্গ। সমসংস্থ অঙ্গ, যেটাকে আমরা বলবো হোমোলোগাস অর্গানস। হোমোলোগাস অর্গানস, সমসংস্থ অঙ্গ। কি সেই সমসংস্থ অঙ্গ? যে সমস্ত অঙ্গের উৎপত্তি ও গঠন একই রকমের, কিন্তু কাজগুলো আলাদা আলাদা। উৎপত্তি গঠন এক, কাজ আলাদা আলাদা, তখন তাদের একটিকে আর একটির মানে সেই অঙ্গগুলোকে একসঙ্গে আমরা বলবো সমসংস্থ অঙ্গ। ঠিক আছে, তো এদের যেমন ধরো উদাহরণ যদি আমরা দিই, পাশের চিত্রে দেখো মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ, তোমার চিতাবাঘের পা, তোমার তিমির যে প্যাডেল, ঠিক আছে, বাদুড়ের ডানা, এগুলো তুলনামূলক যদি আমরা আলোচনা করি তাহলে দেখো এদের প্রত্যেকটির উৎপত্তিগতভাবে কিন্তু একই রকম। ঠিক আছে, এদের উৎপত্তি এবং গঠন, যে সমস্ত অস্থিগুলো নিয়ে গঠিত হয় এরা, তার মধ্যে আলনা, রেডিয়াস, কর্পাল, মেটাকর্পালস, ফ্যালাঞ্জেস,
ফ্যালাঞ্জেস, এই সমস্ত অস্থিগুলো নিয়ে কিন্তু এরা প্রত্যেকে গঠিত, কিন্তু একটা নির্দিষ্ট পরিবেশে বসবাস করার জন্য এদের কাজগুলো প্রত্যেকের আলাদা আলাদা, তাই না? ঘোড়ার অগ্রপদ তাকে দৌড়তে সাহায্য করে, আমাদের হাতগুলো বিভিন্ন রকম কাজে লাগে, তিমির প্যাডেল যেটা সেটা তিমিকে সাঁতার কাটতে সাহায্য করে, চিতাবাঘের অগ্রপদ চিতাবাঘকে দৌড়াতে সাহায্য করে। তাহলে এদের দেখো বিভিন্ন পরিবেশে বিভিন্ন জন বাস করার জন্য তাদের কাজগুলো আলাদা হয়ে গেছে, কিন্তু মূল যে উৎপত্তি, মূল যে স্ট্রাকচার, গঠন, সেটা কিন্তু প্রত্যেকের এক। এবং সেক্ষেত্রে এই সমস্ত অস্থিগুলো নিয়ে আলনা, রেডিয়াস আলনা, ঠিক আছে, কর্পাল, মেটাকার্পালস, ফ্যালাঞ্জেস, এই সমস্ত অস্থিগুলো নিয়ে এরা প্রত্যেকে গঠিত। সুতরাং আমরা বলতে পারি সমস্ত অঙ্গের তুলনামূলক আলোচনা থেকে আমরা বলতে পারি যে জীবজগতে অভিব্যক্তি ঘটেছে, তাই তো? এক্ষেত্রে পরীক্ষার জন্য দুটো শর্ট কোশ্চেন তোমাদের মাথায় রাখতে হবে। এই সমস্ত অঙ্গ সৃষ্টির যে ঘটনা তাকে বলা হয়, সমস্ত অঙ্গ সৃষ্টির যে ঘটনা সেটাকে বলা হয় হোমোলজি। হোমোলজি, অনেক সময় এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে। সমস্ত অঙ্গ সৃষ্টির ঘটনাকে কি বলি আমরা? হোমোলজি। আর একটা কথা মাথায় রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে যে অপসারী অভিব্যক্তির ফলে এই সমস্ত অঙ্গগুলো তৈরি হয়। অভিব্যক্তি কোনটা না? অপসারী অভিব্যক্তি। আমি এখানে লিখে দিলাম অপসারী অভিব্যক্তি, এইটুকু মনে রাখলেই তোমাদের যথেষ্ট। একটা হচ্ছে সমস্ত অঙ্গ সৃষ্টির ঘটনাকে আমরা বলবো হোমোলজি, আর অপসারী অভিব্যক্তির ফলে এই হোমোলজি বা সমস্ত অঙ্গগুলো সৃষ্টি হয়। প্রাণীদের যেমন আমি বেশ কিছু উদাহরণ দিয়ে তোমাদের সমস্ত অঙ্গ বুঝিয়ে দিলাম, ঠিক তেমনি উদ্ভিদের ক্ষেত্রে এই হোমোলোগাস অর্গ্যানস এর উদাহরণ যদি আমরা দিই, উদ্ভিদের এক্সাম্পল কী হবে না? আঙুর গাছের যে আকর্ষ এবং তোমার বৈচি গাছের যে কন্টক, বৈচি বলে একটা গাছ আছে, তাহলে আমি লিখছি না, মুখেই বলে দিলাম যে আঙুরের আকর্ষ এবং বৈচি গাছের কন্টক উভয়ই কিন্তু অগ্রমুকুল থেকে তৈরি হয়, কিন্তু দুজনের কাজ আলাদা আলাদা। একটি আকর্ষের যে কাজ কোনো অবলম্বনকে ধরে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, আর একটি হচ্ছে কন্টক, কাঁটা, আত্মরক্ষায় সাহায্য করা। বৈচি গাছের কন্টক আর আঙুরের আকর্ষ এরা কিন্তু পরস্পর সমস্ত অঙ্গের উদাহরণ, এটা উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সমস্ত অঙ্গ সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আরও একবার বলে দিই, যে সমস্ত অঙ্গগুলোর উৎপত্তি এবং গঠন একই রকম কিন্তু কাজ আলাদা আলাদা তাদের আমরা বলবো সমস্ত অঙ্গ। যেমন উদাহরণ হিসেবে আমরা বলবো ঘোড়ার অগ্রপদ, তিমির প্যাডেল, মানুষের হাত, ঠিক আছে, চিতাবাঘের পা, এগুলো সব বলবো যে এদের উৎপত্তিগত দিক দিয়ে আমরা যদি দেখি তাহলে দেখব প্রত্যেকেই আলনা, রেডিয়াস, কার্পাল, মেটাকার্পালস, তারপর তোমার ফ্যালাঞ্জেস, এই সমস্ত অস্থিগুলো দিয়ে এদের চিত্রে যেমনটা তোমরা দেখতে পেয়েছিলে ঠিক তেমনটাই এরা গঠিত, কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করার জন্য এদের কাজগুলো সব আলাদা আলাদা। ওকে, আর বলেছিলাম যে সমস্ত অঙ্গ সৃষ্টির ঘটনাকে হোমোলজি বলে, আর অপসারী অভিব্যক্তির ফলে এই সমস্ত অঙ্গের সৃষ্টি হয়। ওকে, নেক্সট এবারে আমরা দেখে নেব পরবর্তীতে বি, সমস্ত অঙ্গ হয়ে গেল। এবারে সমবৃত্তীয় অঙ্গ, এটাকে আমরা বলবো, আচ্ছা বি হেডলাইন দিয়ে দিলাম সমবৃত্তীয়। খুব সহজ জায়গাগুলো, কিন্তু একটুখানি বাড়িতে মন দিয়ে পড়লে হয়ে যাবে। সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? পরীক্ষায় খুব আসে। সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে যে সমস্ত অঙ্গগুলোর বৃত্তি মানে কি? বৃত্তি মানে কাজ, তাহলে সমবৃত্তীয় মানে সমান কাজ, অর্থাৎ একই কাজ। যে সমস্ত অঙ্গগুলোর কাজ এক কিন্তু উৎপত্তি ও গঠন আলাদা আলাদা, তখন তাদের আমরা বলবো সমবৃত্তীয় অঙ্গ। আরও একবার, যে সমস্ত অঙ্গগুলোর উৎপত্তি ও গঠন আলাদা আলাদা কিন্তু কাজগুলো এক, তাদের আমরা বলবো সমবৃত্তীয় অঙ্গ। যেমন পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, ঠিক আছে, মৌমাছির ডানা, প্রত্যেকটি ডানার কি কাজ? একই কাজ, তাদেরকে উঠতে সাহায্য করা, কিন্তু তাদের গঠন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব প্রত্যেকের গঠন আলাদা আলাদা, ভিন্ন। তাহলে এদের গঠনগুলো আবার আলাদা, কাজগুলো সব এক। এখান থেকেও আমরা কিন্তু বলতে পারি জীবজগতে অভিব্যক্তি ঘটেছে। আর এই সমবৃত্তীয় অঙ্গগুলোকে আমরা বলি অ্যানালোগাস অর্গান। এখান থেকেও ঠিক সেম নিয়মে সমস্ত অঙ্গেরই নিয়মে আমরা বলবো যে এখানে অভিসারী, ওটা ছিল অপসারী,
এটা অভিসারী। অভিসারী অভিব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টি হয়। সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টি হয়, এই লাইনটা কিন্তু মনে রেখো। অভিসারী অভিব্যক্তির ফলে সমসমস্ত অঙ্গের সৃষ্টি হয়। আর আর ওখানে কি বলেছিলাম? সমসমস্ত অঙ্গ সৃষ্টির ঘটনাকে হোমোলজি বলেছিলাম, এখানে সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টির ঘটনাকে অ্যানালজি বলা হয়। অ্যানালজি। আর যার জন্য এই অঙ্গগুলোর নাম সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অর্গ্যানস। মনে থাকবে? তাহলে এটাও কিন্তু অভিব্যক্তি, জীবজগতে যে অভিব্যক্তি ঘটেছে তার সাপেক্ষে একটি জ্বলন্ত প্রমাণ। ঠিক আছে, নেক্সট আমরা এর পরে চলে যাব নিষ্ক্রিয় অঙ্গ, ভেস্টিজিয়াল অর্গানস, বা যেটাকে আমরা বলি লুপ্তপ্রায় অঙ্গ। তো চলো দেখে নেওয়া যাক নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে। সি, নিষ্ক্রিয় অঙ্গ কি বললাম? ভেস্টিজিয়াল অর্গানস বা লুপ্তপ্রায় অঙ্গ তুমি বলতে পারো। তো প্রথমে আসা যাক সংজ্ঞায়, কাকে বলে নিষ্ক্রিয় অঙ্গ। ল্যামার্কবাদে ছিল, মনে পড়ে? ল্যামার্কবাদে বলেছিলাম জীব তার যে সমস্ত অঙ্গগুলো দীর্ঘদিন ব্যবহার করে না সেই সমস্ত অঙ্গগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। তাহলে নিষ্ক্রিয় অঙ্গ বলে কাকে? না, যে সমস্ত অঙ্গগুলো একসময় সবল এবং সুগঠিত ছিল কিন্তু দীর্ঘদিন ব্যবহার না করার ফলে সেগুলো বর্তমানে লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে, তাদের নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান বলা হয়। ঠিক আছে, যেমন মনে করো গিনিপিগের দেহে সিকাম, যেটা সেই গিনিপিগের দেহে সিকামটা কিন্তু কার্যকর, কিন্তু মানুষের দেহে সেই সিকামটা আবার ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যেটাকে আমরা বলি, সেই অ্যাপেন্ডিক্সে রূপান্তরিত হয়েছে, যেটা কিনা একটা নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে এখানে নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? অ্যাপেন্ডিক্স। কার নিষ্ক্রিয় অঙ্গ? মানে রূপটাকার যে অঙ্গের নিষ্ক্রিয় রূপ সেটা হচ্ছে গিনিপিগের সিকাম। ঠিক আছে, এইভাবে স্ট্যামিনোড, পিস্টিলোড, যেটা পুংকেশর এবং গর্ভকেশর উদ্ভিদের ক্ষেত্রে, পাতা, শল্কপত্র, তোমার নিকটিটেটিং পর্দা থেকে উপপল্লব, এগুলো সব হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। তাহলে একটা নিষ্ক্রিয় অঙ্গ দেখে আমরা কি বুঝতে পারি? যে একটা অঙ্গ ছিল এক সময়, সবল ছিল, সুগঠিত ছিল, এখন নেই, গেল কোথায়? এটাই তো বিবর্তন। এই যে আমাদের প্রয়োজনে পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য, পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমাদের বিভিন্ন অঙ্গের যে গঠনগত পরিবর্তন, সেটাই তো বিবর্তন। তাহলে নিষ্ক্রিয় অঙ্গ এটাও কিন্তু অভিব্যক্তির সপক্ষে জ্বলন্ত প্রমাণ আমরা বলতে পারি। ঠিক তেমনি আমরা যদি উদ্ভিদ প্রাণী ভাগ করে দিই তাহলে প্রাণীদের ক্ষেত্রে কি বলবো? অ্যাপেন্ডিক্স, উপপল্লব, ঠিক আছে, লেজ, এগুলো সব হচ্ছে কক্সিস থেকে যেটা তৈরি হয়। তো এগুলো সবই হচ্ছে প্রাণীদের নিষ্ক্রিয় অঙ্গ। আর উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি বলি স্ট্যামিনোড, পিস্টিলোড, পাতা বা শল্কপত্র যেটা থেকে তৈরি হয়, তো সেগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা নিষ্ক্রিয় অঙ্গ পড়ে কি বুঝলাম? জীবজগতে অভিব্যক্তি ঘটেছে। চলো তুলনামূলক স্বাদের শেষ অংশে আমরা চলে যাব, যেটাকে বলা হয় তুলনামূলক আলোচনা। এটা ABC হলো, D বললাম। তুলনামূলক আলোচনা, এটা কাদের মধ্যে করলাম? একটা অর্গান দিয়ে করছি আমি, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা। ঠিক আছে, তো হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা দিয়ে আমরা কি করে বুঝবো জীবজগতে অভিব্যক্তি ঘটেছে? না, আমরা যদি বেশি কিছু জানার দরকার নেই, তিনটে প্রাণী দেখো, একটা মাছ, একটা ব্যাঙ, একটা মানুষ। মাছ, ব্যাঙ, মানুষ, এই তিনটে প্রাণীর হৃৎপিণ্ড নিয়ে তুমি যদি তুলনামূলক আলোচনা করো তাহলে এখানে দেখো এখানে ব্যাঙের যে হৃৎপিণ্ড সেটা মোটামুটি মাছ। ব্যাঙের হৃৎপিণ্ডের একদম একটা সরল রেখাচিত্র আমি এঁকে দিলাম,
1 2 3 1 2 এটা ব্যাং। আর মানুষের হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখব 1 2 3 4। সংখ্যাগুলো দিয়ে কি বুঝছি আমরা? প্রথমে দেখো মাছ হচ্ছে জলচর প্রাণী, তার হৃৎপিণ্ডটি খুবই সরল এবং সেক্ষেত্রে মাত্র দুটো প্রকোষ্ঠ নিয়ে গঠিত, একটি নিলয় একটি অলিন্দ, একটি নিলয়, ঠিক আছে। এবং মাছের ক্ষেত্রে এরা সবসময় দূষিত রক্ত পরিবহন করে, ওই জন্য মাছের হৃৎপিণ্ডকে আমরা বলবো ভেনাস হৃৎপিণ্ড। ব্যাঙের হৃৎপিণ্ড মাছের চেয়ে একটু উন্নত ব্যাঙ, কারণ ব্যাঙ জলেও বাস করে ডাঙাতেও বাস করে, উভচর প্রাণী। তো সেক্ষেত্রে ব্যাঙের ক্ষেত্রে হৃৎপিণ্ডের স্ট্রাকচার যদি আমরা দেখি, তার দুটো অলিন্দ রয়েছে কিন্তু তোমার নিলয়টা বিভক্ত হয়নি, অর্থাৎ নিলয় একটি। ব্যাঙের ক্ষেত্রে আবার দেখব আমরা এখানে তোমার আলাদা আলাদা কোনো চেম্বার না থাকার জন্য, নিলয়টা দ্বিবিভক্ত না হওয়ার জন্য ব্যাঙের রক্ত মিশ্র রক্ত। আবার ব্যাঙের চেয়ে উভচরের চেয়ে উন্নত হচ্ছে মানুষ, স্তন্যপায়ী। এই মানুষের হৃৎপিণ্ড যদি আমরা তুলনামূলক আলোচনা করে দেখি তাহলে দেখব তার অন্তঃনিলয় পর্দা দ্বারা নিলয় দুটোও দ্বিখণ্ডিত হয়েছে, অলিন্দ তো আগেই হয়েছিল। তাহলে মানুষের হৃৎপিণ্ডের টোটাল প্রকোষ্ঠের সংখ্যা কত? 4টে। এবং সেখানে দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত, অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত এবং অক্সিজেন বিহীন রক্ত দুটোই কিন্তু আলাদা আলাদা পথে প্রবাহিত হয়, কারো সঙ্গে কারো মিক্সচার ঘটে না। তোমরা মানুষের হৃৎপিণ্ডের রক্ত সংবহন পদ্ধতি ইতিমধ্যেই পড়েছ, সেখানে দেখেছ যে বিভিন্ন শিরাগুলো সাধারণত দূষিত রক্ত পরিবহন করে এবং ধমনীগুলো বিশুদ্ধ রক্ত পরিবহন করে, যার ব্যতিক্রম ছিল ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী। তো যাই হোক, আমরা সিম্পলি যদি তুলনামূলক হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করি, আমাদের হার্টগুলো নিয়ে আলোচনা করি, তাহলে দেখব যে মাছের হৃৎপিণ্ডের 2টো প্রকোষ্ঠ, ব্যাঙের হৃৎপিণ্ডের 3টে প্রকোষ্ঠ, মানুষের উন্নততর মানুষের 3টে প্রকোষ্ঠ। এবং মাছের ক্ষেত্রে দূষিত রক্ত পরিবাহিত হয়, ব্যাঙের ক্ষেত্রে মিশ্র রক্ত প্রবাহিত হয়, মানুষের ক্ষেত্রে কী হয়? তোমার বিশুদ্ধ এবং দূষিত আলাদা আলাদা পথে প্রবাহিত হয়। সুতরাং আমরা এই হৃৎপিণ্ডের এই তুলনামূলক যদি আলোচনা করি তাহলে খুব সহজেই বলতে পারবো যে অনুন্নত হৃৎপিণ্ডের এই যে গঠন সেটা কী হলো, ধীরে ধীরে অনুন্নত থেকে উন্নতর দিকে, অর্থাৎ ক্রমশ জটিল থেকে জটিলতর দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ জীবজগতে অভিব্যক্তি ঘটছে। এইভাবে আমরা তুলনামূলক সারির স্থান যদি বিভিন্ন অঙ্গগুলো আমাদের তুলনামূলক আলোচনা করি, সে সমস্ত অঙ্গই হোক, সমবৃত্তীয় অঙ্গই হোক, নিষ্ক্রিয় অঙ্গই হোক, আর হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনাই হোক, আমরা সহজেই বুঝতে পারবো জীবজগতে অভিব্যক্তি ঘটেছে। তো চলো এবারে আমরা অভিব্যক্তির সপক্ষে আমাদের যে শেষ প্রমাণটি ছিল, যেটাকে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম পয়েন্ট নাম্বার 3, তুলনামূলক ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ। তুলনামূলক ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ, পয়েন্ট নাম্বার 3, এবং এটি অভিব্যক্তি সাপেক্ষে শেষ প্রমাণ। তুলনামূলক ভ্রূণ তত্ত্ব, অর্থাৎ এটিকে আমরা কি বলবো? কম্পারেটিভ এমব্রায়োলজি, কম্পারেটিভ এমব্রায়োলজি। এখানে দেখো বিজ্ঞানী হেকেল, তারও আগে তার শিক্ষক, হেকেলেরই শিক্ষক বিজ্ঞানী ভন বেয়ার প্রথম এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। আমরা জানি যে নিষিক্ত ডিম্বাণু থেকে পরিস্ফুটনের মাধ্যমে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলোর জন্ম হয়, তাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার যে সাবজেক্ট, বিষয়, সেই বিষয়টিকে আমরা বলবো ভ্রূণতত্ত্ব, এমব্রায়োলজি। এবং সেই এমব্রায়োলজি নিয়ে প্রথম পরীক্ষা নিরীক্ষা করেছিলেন একজন মহান বিজ্ঞানী, তার নাম ছিল বিজ্ঞানী ভন বেয়ার। আর এই ভন বেয়ারের যোগ্য ছাত্র ছিলেন বিজ্ঞানী হেকেল। পরবর্তীকালে বিজ্ঞানী হেকেল তার এই যে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণের তার যে তত্ত্ব, তার যে মতবাদ, সেটিকে আমরা বলবো বায়োজেনেটিক মতবাদ। এটি কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে,
বায়োজেনেটিক মতবাদ। হেকেলের ভ্রূণতত্ত্ব ঘটিত মতবাদকে বলা হয় বায়োজেনেটিক মতবাদ। এখানে তিনি কি বলেছিলেন? এখানে তিনি বলেছিলেন ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি ঘটায়। আবারও বলি, ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে, সেটাই হচ্ছে বায়োজেনেটিক মতবাদের ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে। এটাই ছিল বায়োজেনেটিক মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়, ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে, যেটাকে আমরা বলি অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। তো যাই হোক, এখানে আমরা যদি বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের যে ভ্রূণ, সেগুলো নিয়ে যদি আমরা তুলনামূলক আলোচনা করি, তাহলে সেই কম্পারেটিভ ডিসকাশনের মাধ্যমে, তুলনামূলক আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাই যে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের ক্ষেত্রে বেশ কিছু মিল রয়েছে। অর্থাৎ জন্মলগ্নে ভ্রূণগুলো যখন সৃষ্টি হয়, তাদের পরিস্ফুটনের যে সময়কাল সেটা খুব সীমিত, খুব অল্প সময়, কিন্তু সেই অল্প সময়কালের মধ্যেই আমরা দেখতে পাই তাদের মধ্যে অনেকগুলো মিল রয়েছে। কি সেই মিল? সেগুলো আগে আলোচনা করব, তারপরে আমরা দেখব যে পরবর্তীকালে কিন্তু ভ্রূণ এর পরিস্ফুটনের পরে তারা আলাদা আলাদা জীবে রূপান্তরিত হয়ে যায়। তাহলে কেন এমন হয়? তখন এই যে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণে আমরা যখন আরও ডিটেলসে জানবো, তখন দেখতে পাবো যে এরা কোনো না কোনো, মানে মেরুদণ্ডী প্রাণীরা কোনো না কোনো সময় যে সকল বৈশিষ্ট্যগুলো পূর্বপুরুষের কাছ থেকে উদ্বংশীয় হতে অর্জন করেছিল, সেগুলো পরবর্তীর মধ্যে ছড়িয়ে দিয়েছিল, এবং এই জীবেদের উৎপত্তিগত দিক থেকে প্রায় প্রত্যেকে একই রকম উদ্বংশীয় জীব থেকে তৈরি। ফলে আমরা স্পষ্টভাবে বলতে পারবো যে পৃথিবীতে বা জীবজগতে অভিব্যক্তি ঘটেছে। তো চলো দেখে নেওয়া যাক ভ্রূণ যেগুলো রয়েছে তাদের মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে। ভ্রূণ যেগুলো মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ, পাশে একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। এই চিত্রে দেখো যে আমরা বিভিন্ন পদার্থের ভ্রূণের যে পরিস্ফুটনের ক্রমপর্যায় সেগুলো নিয়ে আলোচনা করছি, এবং সেখানে তোমরা এখানে ভ্রূণের যে সাদৃশ্য সেটা লক্ষ্য করলে দেখতে পাবে যে তাদের গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাঁজ দেখা যায়। এক নম্বরে গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকার খাঁজ দেখা যায়। খাঁজ, এটা একটা প্রত্যেকটা ভ্রূণের মধ্যেই গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা কাজ দেখা যায়। নাম্বার 2, ছবির দিকে তাকিয়ে দেখো, আমরা দেখতে পাই একসারি অন্তস্থ ফুলকা থলি। কি দেখতে পাই? একসারি অন্তস্থ ফুলকা থলি দেখতে পাই। এটা কিন্তু প্রত্যেকটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের ক্ষেত্রেই একই রকমভাবে দেখতে পাবো। এবং এছাড়াও তোমরা লক্ষ্য করে দেখো, এখানে আমরা প্রত্যেকে তাদের যে লেজের গঠন, সেই লেজের গঠনে মায়াটম পেশি প্রত্যেকটার ক্ষেত্রেই দেখতে পাবো। অর্থাৎ লেজ সদৃশ গঠনে মায়াটম পেশির উপস্থিতি লক্ষ্য করতে পারবো। উপস্থিতি, এই তিনটে প্রত্যেকটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাব। সুতরাং আমরা বলতে পারি যে গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাঁজ, তারপরে তোমার অন্তস্থ ফুলকা থলি এবং মায়াটম পেশির যে উপস্থিতি, এই ভ্রূণগুলোর মধ্যে যে সাদৃশ্য, তাদের এই ভ্রূণগত মিলগুলো দেখে আমরা বলতে পারি যে তাদের যেখান থেকে উৎপত্তি, সেই একই উদ্বংশীয় জীব থেকে এদের উৎপত্তি হয়েছে, কিন্তু পরবর্তীকালে পরিবেশগত এবং কার্যগত বিভিন্ন পার্থক্যের জন্য তারা বিভিন্ন জীবে রূপান্তরিত হয়েছে। এটাই হচ্ছে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ। এটি পরীক্ষার জন্য তুলনামূলকভাবে কম ইম্পর্ট্যান্ট তোমরা বলতে পারো। সবচেয়ে বেশি মাত্রায় যেটি আসে সেটি হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ, এবং সেই সঙ্গে
তুলনামূলক সারির স্থানের বেশ কিছু ছোট ছোট কোয়েশ্চেন। সমসমস্ত অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। তোমার নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। জীবন্ত জীবাশ্ম কাকে বলে, তারপরে তোমার মিসিং লিঙ্ক কাকে বলে। এগুলো কিন্তু টুকটুক করে 2 নম্বরের প্রশ্ন জীবন বিজ্ঞানে থাকে আমাদের। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা অভিব্যক্তির যে 4th ক্লাস, সেই ক্লাসে আমরা জীবজগতে অভিব্যক্তি ঘটেছে সেই সংক্রান্ত যে 3টে প্রমাণ আমাদের হাতে রয়েছে, 1 জীবাশ্ম ঘটিত প্রমাণ, 2 তুলনামূলক সারির স্থান, এবং 3 তুলনামূলক ভ্রূণতত্ত্ব, কম্পারেটিভলি এমব্রায়োলজি যেটা, সেই প্রমাণগুলো আমরা আজকের ক্লাসে জেনে নিলাম। আমি আশা করি তোমরা প্রত্যেকেই অন্তত পরীক্ষায় আসা প্রশ্নগুলো এখান থেকে উত্তর করে আসতে পারবে, বাড়িতে একটুখানি দেখে নেবে। আমরা পরবর্তীতে অভিব্যক্তি অংশ আমাদের শেষ হয়ে গেল, আমরা পরবর্তীতে শুরু করব অপেক্ষাকৃত খুব সহজ একটি অংশ, যেটা হচ্ছে এই অধ্যায়েরই লাস্ট পার্ট, অভিযোজন, অ্যাডাপ্টেশন। তো যতক্ষণ অভিযোজনের ক্লাস নিয়ে তোমাদের সামনে না আসি, ততক্ষণ প্রত্যেকেই পড়াশোনার মধ্যে থাকবে, সুস্থ থাকবে, এবং এভাবেই তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে সাপোর্ট করে যাবে, মোটিভেট করে যাবে। ভিডিওগুলো বারবার দেখবে, কোথাও কোনো অসুবিধে হলে কমেন্ট সেকশন রয়েছে, সেখানে জানিও, আমি সমস্যার সমাধান করে দেব। এবং অবশ্যই সবাই ভালো থাকবে। ওকে, তো জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।